আছে যে যেখানে বসে আমাদের দেখছেন আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি এর অফিসিয়াল পেজ থেকে আজ আমরা সরাসরি যুক্ত হয়েছি এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি নাদির আহমেদ, প্রভাষক, ইংরেজি বিভাগ, ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু Technology in Teaching, a Paradigm Shift in Education System, অর্থাৎ পাঠদানে বর্তমান সময়ে প্রযুক্তির ভূমিকা এবং শিক্ষা ব্যবস্থায় এক নবদিগন্তের সূচনা। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির এক বিরাট প্রভাব। এই নিয়ে আজ আমাদের পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে। আজ অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ইউসেট ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোয়াজ্জেম হোসেন। আমাদের মাঝে বক্তা হিসেবে আজকে উপস্থিত আছেন ইউসেটের প্রস্তাবিত সম্মানিত উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মোত্তালিব, কানাডিয়ান ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের সম্মানিত ডিন মহোদয় প্রফেসর ডক্টর নজরুল ইসলাম এবং ইউসেট ট্রাস্টি বোর্ডের সদস্য জার্মানি ব্রেমেন ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর ইঞ্জিনিয়ার ডক্টর বিভূতি রয়। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। বক্তব্য রাখার সময় মাইকটি আনমিউট করে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের কারিগরি সহায়তায় আছেন মিস রুমানা খানম। আর দর্শকদের কাছে অনুরোধ থাকবে এই লাইভ সেশনটি লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করুন। অনুষ্ঠান চলাকালীন আপনার যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এক পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিগণ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সরাসরি চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। প্রথমে আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যারের কাছে আমি অনুষ্ঠানটি হস্তান্তর করতে চাই। স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ নাদিরা। সবাইকে ইউসেটের পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা। আমাদের সাথে আজ সম্মানীয় তিনজন প্রফেসর যুক্ত আছেন। তো প্রথমেই আমি অনুরোধ করব বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর আব্দুল মুতালিব স্যারকে ওনার বক্তব্য দেওয়ার জন্য। তিনি এখন ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ ইউল্যাবে কর্মরত আছেন। ডিন স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং প্রফেসর এন্ড হেড সিএসসি ডিপার্টমেন্টে এখন কর্মরত আছেন। তিনি অতীতে প্রফেসর এন্ড হেড সিএসসি ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরে অবস্থিত, ওখানে ছিলেন। আর প্রথমে উনি যোগদান করেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে এবং চেয়ারম্যান সিএসসি ডিপার্টমেন্টে। আজকে প্রফেসর আব্দুল মুতালিব যে টপিকের উপরে বক্তব্য দেবেন তার শিরোনাম হলো টেকনোলজি ফর অনলাইন টিচিং অ্যান্ড ইভ্যালুয়েশন। ওভার টু ইউ স্যার, প্রফেসর মুতালিব। আনমিউট করতে হবে রুমানা। Yes, sorry. Sorry, I forgot. This is okay now. Yeah. Thank you, sir, for introduction and handing over to me. আমি খুবই আনন্দিত এই ওয়েবিনারে আমাকে ইনভাইট করার জন্য এবং তার সঙ্গে যারা খুবই বিজ্ঞ ব্যক্তি আছেন, আমাদের প্রফেসর বিভূতি রয়, যার সঙ্গে আমার অনেক আগে রিলেশন হয়েছিল,
এবং অনেক ডিসকাশন হয়েছিল যখন আমি আইইউটিতে থাকি। আর এখন তো আরো ডিসকাশন হবে আশা করা যায়। তো যে টপিকস নিয়ে এখন আমাদের আলোচনা সেটা হলো টেকনোলজি ইন টিচিং, এ প্যারাডিম শিফট। এই করোনা প্যান্ডেমিক্স এর এতে এসে আরো এই জিনিসটার ভ্যালু আমরা বুঝতে পারছি। কারণ আসলে এইটা যে টেকনোলজি শিফটিং এবং টেকনোলজির প্রয়োজন ইন টিচিং সেটা আসলে আমরা খুবই ভালোভাবে উপলব্ধি করছি। আমি একটু পেছন থেকে আসতে চাই একটা যোগ বলে সেটা হলো যে আমরা অনেক অতীতের থেকে আমাদেরও আগে যারা পড়াশোনা করেছেন তখন একটা কথা ছিল যে এই চটিটা পাশ হয়ে গেল। তার মানেটা হলো যে একটা মাদুরে বসে সেখানে হয়তো দেখা গেলো 4-5 জন বসে কাজ করছে, টিচার ওখানে প্রবলেম দিয়েছেন এবং সেই প্রবলেমটা সবাই মিলে করে টোরে শেষ করে দিল। তারপরে সেই অঙ্কটা শেষ হয়েছে, যখন ওর ভিতর থেকে একজন করতে পারলো তখন হয়ে গেল এই চটিটা পাস, মানে এই গ্রুপ পাস হয়ে গেল। এইটা আমি বলছি এই কারণে যে এই যে গ্রুপ ওয়ার্ক তখনও ছিল এবং এখনো গ্রুপ ওয়ার্ক আছে, এবং এই গ্রুপের মূল্য কিন্তু এখন অনেক বেড়েছে আগের তুলনায়। ওর ভেতরেও আবার ইন্ডিভিজুয়ালি কে ভালো করছে সেটা দেখা হতো। তো এই গ্রুপ ওয়ার্কের কিন্তু অ্যাক্টিভিটিস গুলো অনেক বেশি, তার জন্য আমাদের টেকনোলজি দরকার। এখন টেকনোলজি টিচিং এ আমরা প্র্যাকটিক্যালি বাংলাদেশে এখন কি করছি সেটাতে আসার আগে যে জিনিসটা আমরা বলতে চাই সেটা হলো যে এই করোনা প্যান্ডেমিক্স না আসলে আমরা বোধহয় এই টেকনোলজির পেছনে এতটা দৌড়াচ্ছিলাম না আর কি, যদিও প্রয়োজন ছিল। কারণ কিছু ভাবে মুডল বলে এটা যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এই মুডল ইউজ হচ্ছিল, অনেকে এটাকে লার্নিং ম্যানেজমেন্ট টুল হিসাবে ইউজ করছিল, সেখানে কোর্সগুলোকে সেখানে রাখা হচ্ছিল এবং তার সঙ্গে আমার এটাকে গ্রেডিং মার্কিং সমস্ত জিনিসগুলো রাখা যেত এবং ওইটার থেকে আমরা কিছু অ্যাসেসমেন্টও সামান্য করতে পারতাম। কিন্তু এখন এটার থেকে আরো জিনিস এসে যাচ্ছে যে আমার অনলাইন টিচিং এর জন্য আমার যে সব বিষয়গুলো এখন বেশি দরকার পড়ছে। যেমন আমরা যে এখন ইউজ করছি গুগল ক্লাসরুম, মডুলের মতোই গুগল ক্লাসরুম আর একটা, যেটা এই গুগল সাপোর্ট দিচ্ছে, যার ফলে ইমেলের সাথে আমাদের অ্যাটাচড হয়ে জিনিসটাকে আরো বেশ ভালো সাপোর্ট দিচ্ছে। এছাড়া যেমন অনলাইন টিচিং এর জন্য সেটাকে ধরেন আমাদের গুগল মিট আছে, জুম আছে, এগুলোকে আমাদের সাপোর্ট দিচ্ছে। এখন আমরা কিন্তু এই পদ্ধতিগুলো আমরা ইউজ করছি। আমাদের কি বলে ইউজিসি থেকে আমাদেরকে জুমের একটা সার্টিফাইড মানে লাইসেন্স ভার্সন জুম আমাদেরকে অ্যাকাউন্ট দিচ্ছে, যেটা দিয়ে আমরা ইউজ করছি। কিন্তু এখন যেটা তার আগে যে অংশটুকু যেটা দরকার সেটা হলো আমার কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা লার্নিং এর জন্য আমার অনলাইন কোর্স দরকার, ডিজিটাল কোর্স গুলো দরকার আমাদের। সেই কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু বেশ আগের থেকেই খানিকটা, শুধু লার্নিং ম্যানেজমেন্ট না, তার আগে সেটা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট। এইটার কিন্তু বেশ কিছু টুলস আমাদের অ্যাভেলেবল আছে এবং লার্নিং সেই কোর্সগুলোকে অর্গানাইজ করছে। এখন এগুলোতে আমরা যদি লক্ষ্য করি সেটা হলো যে মানে MIT, স্ট্যানফোর্ড, বড় বড় ইউনিভার্সিটি কিন্তু তারা এই অনলাইন কোর্সগুলো দিচ্ছে এবং ওদের কোর্সগুলো চমৎকার কোর্সগুলো দেখা যাচ্ছে। 2004 সালে যেটা সবারই বোধহয় মনে আছে, খান একাডেমি বলে USA তে একটা এই অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হলো, খুব ইন্টারেস্টিং। যে সেটা হলো তার ছোট বলছিল যে একটা কোর্স যদি ভিডিও করে দেওয়া যেত তাহলে আমি আবারও পড়ে শুনে টুনে নিতে পারতাম, জুনিয়ররা বলতেছিল। সেই আইডিয়ার থেকে সে এসে যখন এটা তৈরি করলো, এখন যে তার ওই সাইটের ভিউয়ার হয়েছে বিলিয়ন পিপল ভিউ হয়েছে। মাইক্রোসফটের নাম কি, বিল গেটস, সে নিজেও তার ওই এর থেকে শিখে ওইটার থেকে বলছে যে আমি খান একাডেমিতে যাই। সালমান খান কিন্তু বাংলাদেশি অরিজিনের একজন ব্যক্তি
যদিও মানে বর্ন অ্যান্ড বট আপ ইন ইউএসএ, কিন্তু তার প্যারেন্টসটা ছিল বাংলাদেশি। এবং ওয়ান অফ দা মানে সবচেয়ে মানে নাম করা একটা এই লার্নিং ম্যানেজমেন্টের এর জন্য এবং কোর্সওয়্যারের জন্য খুবই বিখ্যাত একটা সাইট হয়েছে। এখন তো ধরেন ইউটিউবে তো আর কোনো অভাব নাই, ম্যাটেরিয়ালের কোনো অভাব নাই। এবং মজার ব্যাপার হচ্ছে যে যেটা চাওয়া যাবে সেটাকেই পাওয়া যাবে। শুধু ইউটিউবে যেটা ইংলিশটা আসলে না জানলে তখন একটু অসুবিধা, বিভিন্ন অ্যাকসেন্টের আছে। আমি একটা সিম্পল এক্সাম্পল দেই। এই স্কুলের বাচ্চারা কিন্তু ওই ইউটিউবের কোর্স নিয়ে তারা পড়াশোনা করছে, এমনকি তার ইন্টারেস্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছে, তার কম্পিউটারের জিনিসগুলো শিখছে। আমার ছেলেকেই আমি দেখেছি স্কুলে বসে এই সমস্ত জিনিসগুলো। একটা জিনিসের অসুবিধা হয়ে গেলে চলে গেল ইউটিউবে চলে গেল। সুতরাং এখন কোর্স কিন্তু পাওয়া খুব অসুবিধা নাই, কিন্তু সেটাকে আমাদের সিস্টেমেটিক ওয়েতে শিখতে হবে। ইউটিউব একটা বিশাল সোর্স, যেখানে পাওয়া যায় না এমন কিছু নাই, কিন্তু সেটাকে সিলেক্ট করে নিয়ে সেইটা, তবে তার জন্য ইংলিশের একটা দরকার আছে। তো আসলে যে সমস্ত টুলস গুলো, সিস্টেমেটিক টুলস গুলোকে আসলে আমাদের শিখতে হবে এবং সেটাকে ইউটিলাইজ করাটা শিখতে হবে। যেমন এই করোনা প্যান্ডেমিক এসে কোর্স এরা বলে একটা প্রচুর পরিমাণ সাবজেক্ট ম্যাটার, মানে বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলের অনেক কোর্স সেখানে রাখা আছে। সেগুলো আগে অনেকেই পয়সা দিয়ে ইউজ করতো, কিন্তু এখন আমাদের কিন্তু এটাকে মোটামুটি ওপেন করে দিয়েছে, যাতে করে ছেলেমেয়েরা ইন্টারন্যাশনাল সুবিধাটা পায়, ইউনিভার্সিটির ছেলেরা। এবং এই কোর্সরা দিয়ে আমরা আমাদের ইউনিভার্সিটির ছেলেদের মধ্যে অ্যাভেলেবল করেছি, এনকারেজ করেছি, এগুলো হচ্ছে। তো বাংলাদেশ অ্যাসপেক্টে যদি আমরা আসি, তাহলে দুই ধরনের কনসেপ্ট নিয়ে এই টিচিং এর চলছে মূলত অনলাইনে। একটা হলো সিনক্রোনাস, একটা অ্যাসিনক্রোনাস। এটা ওয়ার্ল্ড ওয়াইডই তাই চলছে। আমেরিকান কনসেপ্টটা আমরা যেটা দেখলাম যে অনেক ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটি নর্থ আমেরিকা, ওরা ওই পদ্ধতিটাকেই ফলো করছে। সেটা হলো যে একটা কোর্সেরার মতো ভিডিও রেখে দিল, ভিডিও করলো নিজেদের সিলেবাস অনুযায়ী, এবং সেটাকে অ্যাভেলেবল করে দিল স্টুডেন্টদের কাছে, এবং একটা নির্দিষ্ট সময়ে গিয়ে সেটা তারা কনসালটেশন আওয়ারে তারা অ্যাটেন্ড করছে। এতে একটু অসুবিধা হচ্ছে কি, আমাদের দেশের এতে বলছি যে স্টুডেন্ট টিচারের কন্ট্যাক্ট রিলেশনটা একটু কম হচ্ছে। আরেকটা হচ্ছে কনসেপ্ট, যেমন শিডিউল ক্লাস, সেই শিডিউল ক্লাসে কিন্তু আমরা ওই বিভিন্ন টুলস ব্যবহার করে সেটাকে আমরা সেখানে লেকচার দিচ্ছি, এবং ইন্টারঅ্যাক্টিভ তখনই স্টুডেন্টরা কোশ্চেন করছে, তারা তাদের ভিডিও রাখছে, সেটা ভিডিও করে, এবং সেই ভিডিওটা আবার পরে শেয়ার করে দেওয়া হচ্ছে। শেয়ার করে দিলে জিনিসটার সুবিধাটা হচ্ছে কি, যে মানে পরেও সেটাকে আবার রিভিউ করে নিতে পারে, এবং কনসালটেশন আওয়ার তো থাকছেই। তো এই পদ্ধতিটাই চলছে, কিন্তু এটাতে আবার একটু অসুবিধা, সেটা হলো ইন্টারনেট ফ্যাসিলিটিসটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। তারপরও মোটামুটি আমরা এখন পর্যন্ত যা আমার অভিজ্ঞতা, এই ডিজিটাল বাংলাদেশে আমি এই করি, যে ডিজিটাল বাংলাদেশটা হওয়াতে আমরা অ্যাটলিস্ট এই সময় প্যান্ডেমিক্স এর মধ্যে এই সময়গুলো কাজে লাগাতে পারছি। কিছু বলছেন স্যার? আচ্ছা, সো আসলে এই জিনিসটার এখন টুলস অনেক আছে, কোনগুলোকে আমরা কাজে লাগাবো। তবে একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে এই অনলাইন এডুকেশনের টিচিং এর থেকে বেশি চ্যালেঞ্জটা আসছে হলো অ্যাসেসমেন্ট নিয়ে। অ্যাসেসমেন্টের নিয়ে আজকেও আমরা একটা মিটিং করেছি ইউনিভার্সিটিতে, আজকেও 5:30 থেকে 7টা পর্যন্ত। এই অ্যাসেসমেন্ট নিয়ে আমরা সবাই কিন্তু একটা বেশ বিপদের মধ্যে আছি বলা যেতে পারে। সেটা হলো যে আমরা কোন পদ্ধতিতে অ্যাসেসমেন্ট নিব। তবে আমরা যে কাজটা করছি এখন, সেটা হলো একটা, যেহেতু ফুল টাইম অনলাইনে থাকতে পারছে না অনেক স্টুডেন্ট, আমরা যে কাজটা করছি এবং যেটা অনেকেই সাজেস্ট করছে, সেটা হলো আমরা কোশ্চেনটা
গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি কোশ্চেনটা একটা নির্দিষ্ট টাইমে, এবং সেই টাইমটা আমরা এটাকে আবার ইমেলও তাদের সাথে গ্রুপ করা আছে, ইমেলও পাঠিয়ে দিচ্ছি। ওরা অফলাইনে আমরা শুরু করেছিলাম যে ওদেরকে ক্যামেরা অন করে করতে হবে, যেটা ইনভিজিলেশন, কিন্তু ওটা পারছে না ছেলেমেয়েরা। আমরা আপাতত ওটা অপশনাল করে দিয়েছি, কিন্তু তারা ওই কোশ্চেনটা পেয়ে অফলাইনে যাচ্ছে, ওরা পরীক্ষার খাতায় লেখার মতো করে লিখছে। কোশ্চেনটা একটু ইনডাইরেক্ট, মানে একটুখানি ক্রিটিক্যাল করতে হচ্ছে, কারণ ডাইরেক্টলি বই থেকে পেলে তো অসুবিধা। তো তারপরে লেখার পরে একটা টাইমের পরে যখন লেখা শেষ হলো, আমরা বলছি নাও স্টপ রাইটিং। সেরকম সময়ের পরে তারা যেটা করছে, ক্যাম স্ক্যানার দিয়ে, ক্যাম স্ক্যানার একটা আছে, টুলস আছে, সেই ক্যাম স্ক্যানারকে ব্যবহার করে সে কিন্তু ছবি তুলছে এবং পিডিএফ এ কনভার্ট করছে, করে সে আমাদের কাছে আপলোড করে দিচ্ছে। যদি দেখা গেল যে একটু দেরি হলো, অসুবিধা নাই, কারণ সে যে সময়টা ছবিটা তুললো সেই টাইমটা কিন্তু ওখানে হয়ে যাচ্ছে। তাহলে আমরা পরে যদি সাবমিট করে তাহলে বুঝবো যে সে ওই টাইমেই সে এটা শেষ করেছিল, ইমেলে পাঠিয়ে দিচ্ছে দরকার হলে। তো সুতরাং এই অ্যাসেসমেন্টটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। অ্যাসেসমেন্টের মডুলেও অ্যাসেসমেন্টের আছে, মাল্টিপল চয়েস এই সমস্ত, আবার গুগল ক্লাসরুমেও আছে। তবে এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আমরা গুগল ক্লাসরুমটাকে ব্যবহার করছি বেশি, আর হলো অনলাইনের জন্য আমরা গুগল মিট ইউজ করছি, জুমও ইউজ করছি। স্যার, ইউ হ্যাভ অনলি 2 minutes left. ওকে, থ্যাংক ইউ স্যার। আমি মোটামুটি শেষের দিকে এসে গেছি। এখন টুলস কিন্তু অনেক আছে, আমাদের সেটা ইউজ করতে হবে। তবে এই টুলস থাকাতে আমরা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারছি, এবং সেটা আমি একটু অ্যাপ্রিসিয়েট করতে চাই তো আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। সেটা হলো যে উনি এই যে ডিজিটাল বাংলাদেশ ডিক্লেয়ার করিয়ে আমাদের ডিজিটালি যে একটা ফিট রেখেছে, দেশটাকে ইমপ্রুভ করেছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এখন ক্লাস নিতে পারছি। তা না হলে, এই জিনিসটা না হলে আমরা কিন্তু পেরে উঠতাম না। সুতরাং এটা একটা মানে জাতির জন্য খুবই উপকারী একটা বিষয় হয়েছে যে এই প্যান্ডেমিক্স আসুক না আসুক, আমাদের কিন্তু আমরা অনেকেই, এবং আমি যেটা মনে করি আমার মনে হয় যে যেমন এই অনলাইনে হওয়াতে হচ্ছে কি যে আমরা এই পরবর্তীতেও আমরা কিন্তু অনলাইনের মধ্যে অনেক অংশ থেকে যাবো। একটা ক্লাস মিস হয়েছে, আচ্ছা সন্ধ্যার পরে ক্লাস নিয়ে নেই। আমি একবার কানাডায় গেলাম, আমার খালা বলছে যে ওই ঘরে যাবি না কেন, সেই 13 সালের কথা বলছি। কেন? কারণ তোর খালু ওখান থেকে অফিস করছে, সুতরাং সেই রুমটা তার অফিস এনভায়রনমেন্ট তৈরি করে চমৎকার করে উনি করছেন। এবং যখন অফিস শেষ হয়ে গেল ওনার, তখন আমরা চায়ের টেবিলে ডিসকাস করলাম, তখন বললো যে হ্যাঁ চমৎকার, অফিসও এনকারেজ করছে, আমরাও এনকারেজ হচ্ছি, কারণ আমার 2-2.5 ঘন্টা সময় যাতায়াতে ব্যয় হতো, সেটা লাগছে না। অফিসের যেটা সুবিধাটা হচ্ছে সেটা হলো যে আমরা অফিসের স্পেসটা কম হলেই চলছে, বসার জায়গা এক চেয়ারে 2 জনে আমরা বসতে পারি, অল্টার করে চলে গেলে। তো বাংলাদেশের এই সাইকোলজি বোধহয় আসতেছে, এখন অনেকেই এনকারেজ করছে। দেখা গেল যে প্যান্ডেমিক সরে গেল, অনলাইনের মধ্যে থাকতে হবে, সুতরাং এই ফ্যাসিলিটিস গুলো আমাদের করতে হবে। এবং আমি মনে করি ইউনিভার্সিটিগুলোর ক্লাসও এই দিকটাই আমাদের ডিজিটাল ফ্রেন্ডলি করতে হবে, এবং বিভিন্ন ধরনের টুলস, টিচিং টুলস গুলো আমাদের করতে হবে। ল্যাব ক্লাসগুলোর একটু অসুবিধা, কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য অত অসুবিধা নাই, কারণ সিমুলেটর ইউজ করে আমরা স্ক্রিন শেয়ার করে করতে পারি। কিন্তু অন্যদের ক্ষেত্রেও কিছু করা যাবে, কিছু হ্যান্ডসনে একটু ঝামেলা। সেই জন্য এটা আসলে মিক্সড মোড আমার মনে হচ্ছে ফিউচারে চলে আসবে। তো আমি ধন্যবাদ, আর বেশি সময় নিতে চাই না। তবে যে জিনিসটা এখন ধরুন ভার্চুয়াল অগমেন্টেড রিয়ালিটি এসে গেছে, এআই আসছে, একটা প্রশ্ন করলেন উত্তর দিচ্ছে, কিন্তু সেই উত্তরটা ভেরিফাই হয়ে যাচ্ছে অনলাইনে সরাসরি। তার জন্য যেমন ব্রেনলি একটা টুলস আছে, এরকম ভাবে কিন্তু এআই এসে যাচ্ছে, ভার্চুয়াল রিয়ালিটি এসে যাচ্ছে, যেটা মানে অনেকটা প্র্যাকটিক্যালের মতোই আমরা করতে পারছি, ট্যুর করতে পারছি। সুতরাং আমার মনে হয় টুলস টেকনোলজি অনেকটা কাছে এসে গেছে। এখন আমরা এটাকে যদি আমাদের দেশে অ্যাডাপ্ট করতে পারি, আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। যদি প্রশ্ন থাকে তখন আমরা উত্তর করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার
বক্তব্য থেকে আমরা যেটা পেলাম, জাস্ট শর্টলি যেটা পেলাম, অনলাইন টিচিংটা এখন মোটামুটি সব দেশে, ইভেন বাংলাদেশেও চালু হয়েছে। আর বাংলাদেশ কনটেক্সটে আপনি যেটা বিশেষভাবে বললেন যে অ্যাসেসমেন্টটা হয়তো এখনো ঠিক পুরোপুরিভাবে আমরা ঠিক ম্যানেজ করতে পারছি না, তবে ভবিষ্যতে ডেফিনেটলি এটা করা যাবে। কারণ টেকনোলজি যেভাবে এআই এর কথা বললেন, যেভাবে দ্রুত বেড়ে যাচ্ছে, সেই টেকনোলজি থেকে আমরা অ্যাসেসমেন্টের যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধান করা যেতে পারে। এখন চলুন সরাসরি চলে যাই আমাদের দ্বিতীয় স্পিকার, প্রফেসর ডক্টর নজরুল ইসলাম। উনি advisor to the Board of Trustees and Dean of School of Business at the School of at the Canadian University of Bangladesh. উনি অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে প্রফেসর ছিলেন। তো প্রফেসর নজরুল ইসলামের টপিকটা আজকে যে টপিক নিয়ে উনি কথা বলছেন তা হলো টেকনোলজি ইস্যুস and online classroom teaching and evaluation by using ICT at universities. Thank you, sir. Yeah, thank you, sir, for giving me the opportunity to speak in this very important and value-adding forum organized by USAID. আসলে প্রফেসর মোতালিব যা বলছিলেন, আমি সেটার সূত্র ধরেই আমি একটু দু একটা কথা বলবো। যে সমস্যা, যে চ্যালেঞ্জ এবং টেকনোলজি বেসড চ্যালেঞ্জ যেটা আমরা এখন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনে ফেস করেছি, সেটা ডিউ টু কোভিড-19 প্যান্ডামিকের কারণে হয়েছে। এবং এটা এত শর্ট সময়ের জন্য মধ্যে হয়েছে, যে কারণে আমরা হয়তোবা সেভাবে প্রিপেয়ার ছিলাম না এবং প্রিপারেশন নিতেও পারি নাই। সেই কারণে হয়তোবা প্রফেসর মোতালেব যেটা বলছিলেন যে টিচিং এ আমাদের তেমন সমস্যা না হলেও আমাদের ইভালুয়েশন করতে গিয়ে অ্যাসেসমেন্ট করতে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। কারণ এই অ্যাসেসমেন্টটা নিয়ে, অ্যাসেসমেন্ট প্রসিডিউরের জন্য আমরা কিছু প্রবলেম ফেস করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা এই অ্যাসেসমেন্ট সম্পর্কে যে মানুষের বিশ্বাস, সেইখানেও কিন্তু একটা কালচারাল একটা ব্যাপার আমাদের দেশে আছে। এর আগে আমরা দেখেছি যে অনলাইনে কোনো ডিগ্রি কেউ করে আসলে, পিএইচডি বা মাস্টার্স, সেগুলি কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলি খুব প্রপারলি সেগুলি ভ্যালু দিত না। কিন্তু যে কারণে হোক, বর্তমানে সবকিছু এখন যেখানে অনলাইন হয়ে গেল, সেখানে ওই বিশ্বাসের একটা ব্যাপার, কালচারের একটা ব্যাপার ওখানে থেকে যায়। তো আমরা যে চ্যালেঞ্জগুলি এখন মোকাবেলা করছি, সেখানে প্রথমত আমি বলবো যে আমরা তো আসলে এর আগে ছিলাম টিচার সেন্ট্রিক, যে এডুকেশন সিস্টেমটা আমাদের ছিল, সেটা মূলত কনভার্টেড টু লার্নার সেন্ট্রিক হয়ে গেছে। আমাদের দেশের এডুকেশন আমরা যদি দেখি, যে পেডাগজিক্যাল লার্নিং যেটা, যে ফর দ্য চিলড্রেন, অ্যান্ড অ্যান্ডাগজিক্যাল লার্নিং methodology for the adult people, that means adult learning. So in fact, nowadays in contemporary world, pedagogy is the way to teach the adult people in the university level. In fact, in adult education, learner will be empowered, learner should be empowered. কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে লার্নাররা ওইভাবে আমার কাছে মনে হয় এম্পাওয়ার্ড না। তারা সেলফ লার্নিং বা সেলফ লার্নিং তারা করে না। এখানে টিচার সেন্ট্রিক লার্নিং অ্যাপ্রোচটাই আমাদের দেশে বেশি কাজ করে। লার্নার সেন্ট্রিক অ্যাপ্রোচটা আমাদের দেশে কম কাজ করে। কিন্তু বর্তমানে এই টেকনোলজিক্যাল যে শিফট, প্যারাডাইম শিফট, যে ফ্রম টিচার সেন্ট্রিক টু লার্নার সেন্ট্রিক হলো টেকনোলজি বেসড এডুকেশন টিচিং লার্নিং প্রসেসের কারণে এখন কিন্তু লার্নার সেন্ট্রিক, লার্নার ডিরেক্টেড এডুকেশন সিস্টেমটা এখন আমরা দেখতে পাচ্ছি। যে কারণে লার্নারকে এখন এম্পাওয়ার্ড হতে হবে, লার্নারকে সেলফ লার্নিং করতে হবে। কিন্তু আমার মনে হয় সেই জায়গাটায় কোনো আন্ডারস্ট্যান্ডিং বা বিশ্বাস বা সেই জায়গাটায় মনে হয় কোনো একটা গ্যাপ আছে, যেটা আমাদেরকে ওভারকাম করতে হবে।
এট দি সেম টাইম আমি মনে করি যে কথাটা আমাদের আগের স্পিকার বলছিলেন যে আমরা টিচিং এ কোনো সমস্যা ফেল না করলেও আমরা অ্যাসেসমেন্টে কিন্তু মারাত্মক সমস্যা ফেস করছি, এবং হাউ টু কন্ডাক্ট এক্সাম, মিড টার্ম এক্সাম, ফাইনাল এক্সাম, or how to assess their other qualities, কিভাবে অ্যাসেস করব, এটা কিন্তু এটা ক্লিয়ার কাট কোনো ডিরেকশন বা আমাদের কনটেক্সটে, আমাদের কালচারের কনটেক্সটে কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা জানি যে ব্লুমস ট্যাক্সোনমিতে বলা হয়েছে যে দেয়ার আর 6 areas or six areas where we can focus, like remembering area, understanding, analyzing, applying, evaluating and grading. তো এই যে 6টা যে এরিয়া আছে, তো এর মধ্যে যে শেষের 3টা, applying, analyzing, applying 4টা, evaluating and grading, these 4 basically are used at the university level. কিন্তু দেখতে হবে যে আমাদের যারা শিক্ষক, আমরা যারা আছি, আমরা যারা ইভালুয়েট করছি, আমরা কি সেই অ্যানালাইজিং কোশ্চেন সেভাবে করছি কিনা, আমাদের সেই ট্রেনিংটা আছে কিনা সেটা দেখতে হবে। আমরা অ্যাপ্লাইং কোশ্চেন করছি কিনা, বা আমাদের ছাত্রদেরকে আমরা সেভাবে শিখাচ্ছি কিনা যে হাউ টু অ্যাপ্লাই দ্য থিওরিজ এন্ড প্রিন্সিপালস, এভাবে আমরা আমাদের টিচিং সিস্টেমের মধ্যে সেটা বিল্ট ইন আছে কিনা। ইভালুয়েটিং কোশ্চেন করা, সেই ধরনের টিচিং আমরা করছি কিনা। সো আমার কাছে মনে হয় যে ব্লুমস ট্যাক্সোনমি কে বেসিস ধরে আমাদের টিচারদেরও মনে হয় ট্রেনিং যদি দেওয়া যায়, তাহলে মনে হয় এই যে প্রবলেমটা, ইভালুয়েশন যে প্রবলেমটা আমরা ফেস করছি, অ্যাসেসমেন্ট প্রবলেম, সেটা মনে হয় কিছুটা হলেও দূর হবে। এর বাইরেও আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি বিশেষ করে যে প্ল্যাটফর্মে আমরা এখন নিচ্ছি, ক্লাস নিচ্ছি, মূলত ফ্রি। যেমন জুমে ক্লাস নিচ্ছি আমরা ফ্রি, কিছুক্ষণ পর পর লাইন কেটে যাচ্ছে, 40 মিনিট পর লাইন কেটে যাচ্ছে। এই যে ফ্রি, কিন্তু বিশ্ববিদ্যালয় নিজস্ব অ্যারেঞ্জমেন্টে প্ল্যাটফর্ম তৈরি করা এবং সেটার মধ্যে ছাত্রকে অ্যাক্সেস দেওয়া, টিচারকে অ্যাক্সেস দেওয়া, সেইটাও মনে হয় চিন্তা করার সময় আমাদের চলে আসছে। অর্থাৎ আইসিটি বেসড টিচিং লার্নিং অ্যারেঞ্জমেন্ট, সেটাও মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়গুলিকে এখন চিন্তা করতে হবে। এর বাইরেও আরেকটা বিষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে স্টুডেন্টরাও অনেক সময় দেখি, যদিও এখনকার স্টুডেন্ট প্রজন্ম অনেক স্মার্ট, তারা টেকনোলজিতে অনেক অ্যাডভান্স, তারপরও অনেক ছাত্র দেখি যখন বলি যে তুমি এটা গুগল আমাদের ক্লাসরুমে তুমি আমার অ্যাসাইনমেন্ট অ্যাকাউন্টে আপলোড করে দাও, সে এটা কিভাবে করে কি, তাকে শেখানোর জন্য আমার অনেক সময় দিতে হচ্ছে ইন প্রাইভেট ইউনিভার্সিটি কোনো ছাত্র। তার অর্থ হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের লেভেলে ওই এন্ডেও আমার মনে হয় এই টেকনোলজি, আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ট্রেনিং দেওয়া যেতে পারে। সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু একটা প্যারাডাইম শিফট হয়েছে, এবং এটা মনে হয় আমার ধারণা আগামী 1 থেকে 2 বছর আমাদেরকে এই অবস্থার মধ্যে থাকতে হবে, এবং তারপরেও গিয়া এর কিছু অংশ হয়তো কন্টিনিউ করবে ফর দ্য লং রান, যে আমাদের অনলাইনে থাকতে হবে। সুতরাং আমাদের প্রিপারেশনটা মনে হয় এখানে খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। আর একটা বিষয় যেটা এই টেকনোলজি ব্যবহার করার ফলে যে সমস্যাটা হয়েছে, যেমন এডুকেশনাল বাউন্ডারিটা কিন্তু সমস্যা না, আমি বলবো বেনিফিট বলা যায়। বাউন্ডারি কিন্তু এখন অনেক নাই। ইনফ্যাক্ট আগে যেখানে ক্লাসে আমরা 40 জন ম্যাক্সিমাম বা 35 জনের বেশি ছাত্র নিতাম না, এখন 80-90 জন ছাত্রছাত্রী কিন্তু ওখানে পড়াশোনা করতে পারে। তবে এর ফলে অসুবিধাও আছে, যেমন যে সমস্যাটা, প্রথম একটা সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে স্টুডেন্টের কম্পিটেন্সি ইন রিডিং অ্যান্ড রাইটিং, কম্পিটেন্সিটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। তারা ক্লাসে বসে যেমনি টিচার লেকচার শুনে লিখতো, তারপর রেসপন্ড করতো কোশ্চেন করলে, এখানে কিন্তু সেটা একটা সমস্যা। সেটা আদৌ সে করে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ভেরিফাই করা কঠিন। আবার এটাও দেখা যায় যে এডুকেশন সিস্টেমটা একটা মেশিন বাউন্ড এক ধরনের সিস্টেম পরিণত হয়েছে। অর্থাৎ একটা ডিহিউম্যানাইজিং দ্য এডুকেশনাল এনভায়রনমেন্ট আমরা লক্ষ্য করছি এই টেকনোলজি ব্যবহার করার ফলে। এছাড়াও যে আমরা যে ইন্টারাকশনটা ছাত্রদের সাথে হতো, যে টিচার এবং স্টুডেন্ট ইন্টারাকশন, যেটাকে আমরা সোশ্যাল ইন্টারাকশন বলি, যেটা দরকার ছাত্রকে তার কম্পিটেন্সি বিল্ড আপ করার জন্য, তার সোশ্যালি কম্পিটেন্ট হওয়ার জন্য, লার্নিং এর যেটা দরকার, সেই ইন্টারাকশনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেমন এই সেমিস্টারে যেসব ছাত্ররা এনরোল করলো, যাদের ক্লাস আমরা এখন নিচ্ছি, আসলে তাদের সবার চেহারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যদিও নতুন তারা ভর্তি হয়েছে,
কিন্তু পরেই যাচ্ছি, কিন্তু চেহারাটা দেখতে পাচ্ছি না সবার একসাথে এট এ টাইম, এবং তার সাথে ইন্টারাকশনও সবার সাথে করা সম্ভব হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম অনেক ছাত্ররাও এই সুযোগও নিচ্ছে, তারাও দেখা যাচ্ছে যে তারা জাস্ট ভিডিও অফ করে তারা হয়তো অন করে নানা রকম মানে তারা ইনফ্যাক্ট লার্নিংটা তারা নিচ্ছে না। এর ফলে আইসোলেটিং ইন্ডিভিজুয়ালস তারা আইসোলেট হয়ে যাচ্ছে। সুতরাং টেকনোলজি যদিও আমাদের জন্য ইজ এ ইউজফুল সার্ভেন্ট, বাট এ ডেঞ্জারাস মাস্টার, ইটস এ ডেঞ্জারাস মাস্টার, এটা ঠিক। সুতরাং আমরা যদি এই ইউজফুল সার্ভেন্টকে যদি আমরা ব্যবহার করতে পারি, ঠিকমতো ব্যবহার করতে পারি, এবং আমরা যদি টেকনোলজিক্যাল নলেজ, প্যাডাগজিক্যাল নলেজ এবং কন্টেন্ট নলেজ, যেটা প্রফেসর মুতালিব বলছিলেন কন্টেন্ট নলেজ, এই তিনটা নলেজ যদি আমরা যে সার্ভিস প্রোভাইডার বা টিচার যিনি শিক্ষাদান করবেন যদি দেওয়া যায়, তাহলে এই এন্ড থেকে হয়তো টিচিং এবং ইভালুয়েশন আমরা ইফেক্টিভলি করতে পারবো। অন দি আদার হ্যান্ড, যে স্টুডেন্টদের এন্ড থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের অনেকের নেট কানেকশন প্রবলেম, এক্সপেন্সিভও বটে, সেটা একটা ব্যাপার, এক্সপেন্সিভ। এই জায়গাটাও যদি গভর্নমেন্ট এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় ছাত্রদের এন্ড থেকেও এটাকে ইফেক্টিভ করা সম্ভব। সুতরাং আমার মনে হয় যে উই ক্যানট অ্যাভয়েড টেকনোলজি বিকজ অফ দ্য টাইম, because of this crisis. We cannot avoid this technology. We shall have to, although it is a problem, but we shall have to live with this problem. We shall have to convert this problem into benefit. We shall have to convert these threats into opportunities. If we can do that successfully, then I hope and believe that we will be able to give effective teaching and assistance to our students and other stakeholders. Yeah. Right. Okay. Thank you very much. Yeah, I think we have got some sound which is not, in fact, intruded us, looks like. In any case, আমাদের যে কারিগরি সহায়তায় আছেন রুমানা, আপনি যখন অন্যরা বক্তব্য রাখছেন না, সবার মাইকটি যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতাপূর্ণ হবে। স্যার, আপনি যদি অনুমতি দেন, এই পর্যায়ে আমি কিছু কমেন্টস পড়তে যাচ্ছি যে আমাদের দর্শকরা আসলে কিভাবে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং কিভাবে আমাদের বক্তব্যগুলো তারা হচ্ছে মনোযোগ সহকারে শুনছেন, এবং আমি কিছু কমেন্টস পড়তে চাচ্ছি এবং প্রথমেই তাদের নাম আমি পড়ছি, আমাদের দর্শকদের নাম। প্রথমে কমেন্টস করেছেন সেলিম হোসেন, জারিন জামান, তাপস দত্ত, মোহাম্মদ কায়সার বলেছেন, ইটস অ্যান অনার টু সি ইউ প্রফেসর ডক্টর এম এ মুতালিব স্যার। অনিকেত হাসান বলেছেন, প্রফেসর মুতালিবের দলগত পাঠের বিষয়ে ভাবনার উপস্থাপনটা ভালো লেগেছে। এরপরে চলে যাচ্ছি পরের কমেন্টসে। সেলিম হোসেন লিখেছেন, ভেরি হ্যাপি টু সি অনারেবল ডিসকাশনস। মৌমিতা কবি তৃপ্তি লিখেছেন, সবাইকে সালাম জানিয়েছেন। কাজী মোহাম্মদ তানভীর, ভেরি মাচ ইন নিডেড টপিক অফ ডিসকাশন ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন। জাহিদুল ইসলাম ভুইয়া লিখেছেন, ইটস অ্যান অনার টু সিইং অ্যান্ড লিসেনিং গ্রেট পারসনস অফ ইউসেট। মাহিলি আহমেদ এলা লিখেছেন, উই হ্যাভ লার্নড আ লট ফ্রম ইউর ইম্পর্টেন্ট স্পিচ। Thank you very much, Professor Dr. Mohammad Abdul Muttalib, sir. Saida Saji Afroz লিখেছেন, thank you, Professor Dr. Mohammad Abdul Muttalib, sir, for providing insightful information regarding the method of online class. আমরা আবারও পরবর্তীতে কমেন্টস নিব। স্যার, ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যার, over to you. Thank you very much. আমি প্রফেসর নজরুল ইসলাম স্যারের যে বক্তব্যটা দিলেন তার পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাচ্ছি। আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়া তো একটা ভাস্ট কান্ট্রি, তাই না? অনেক বড় দেশ। লোকালয় তো বিগ সিটিজের পরে ইফ ইউ গো 200 কিলোমিটার ইনসাইড অস্ট্রেলিয়া, আপনি ওখানে দেখবেন যে আসলে সেরকম লোকজন নাই, কিন্তু তারপরেও ফার্মাররা থাকে, তারপরেও গ্রেজাররা থাকে, তাদের ছেলেমেয়েরা আছে। তো অনেক আগের থেকেই অস্ট্রেলিয়াতে এই অনলাইন বা টেলিকমিউনিকেশন সর্ট অফ ফেসিলিটিস তারা ইউজ করতো এই বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য। তো এটাকে সাধারণত ওরা বলতো
আমরা জানি আর কি যে এটাকে বলা হয় ডিস্টেন্স এডুকেশন। আসলে ডিস্টেন্স এডুকেশনটা আরেকটা মানে দিকে আমরা এখন যাচ্ছি এই প্যান্ডেমিকের জন্য। তা আমি যেটা ইভ্যালুয়েশনের কথা ওনারা যে দুজন বক্তা বলে গেলেন, যে ডিফিকাল্টিজ চ্যালেঞ্জেস যে আছেই, কিন্তু তারপরেও একটা জিনিস থেকে যায়, প্যান্ডেমিক তো আর সারা জীবন থাকবে না, কোনো সময় চলে যাবে, কিন্তু মনে হচ্ছে অনলাইন টিচিংটা থাকবে। এই অনলাইন টিচিং এ আমরা ওই ডিস্টেন্স এডুকেশনের কিছু জিনিস নিয়ে আসতে পারি। যেমন এই যে স্যার বললেন, প্রফেসর ইসলাম বললেন যে উই আর হ্যাভিং প্রবলেম ইন সোশ্যাল ইন্টারাকশন। আমরা ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকের কোনো দেখা হয় না। সেটা করা যায় কিভাবে? এক সেমিস্টারে হয়তো আপনি you can bring students at the uni for 2 weeks or 3 weeks, ওখানে 2-3 সপ্তাহ ওনারা থাকলেন, থাকার পরে টিচিংও ক্লাসরুমে যেতে পারেন। আবার এক সপ্তাহ যদি রাখা যায় যে they are going to sit for exams, face to face এক্সামে বসতে পারে ইউনিভার্সিটিতে এসে। সুতরাং আপনার 6 months সেমিস্টার, ওভার দি 6 months যেটা করা যেতে পারে, at least 3 times you can bring them, the students, at the campus, and this kind of interaction and assessment problem could be perhaps solved. So এই বলে আমি এখানেই শেষ করছি আমাদের দ্বিতীয় স্পিকারের বক্তব্যটা। আমাদের তৃতীয় স্পিকার যে আজকে আছেন, উনি আমাদের যুক্ত হয়েছেন আমাদের সাথে জার্মানি থেকে, প্রফেসর বিভূতি রয়। তিনি জার্মানির ব্রেমেন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন, প্রফেসর প্রযুক্তি বিষয়ে। তা এখন উনি আমাদেরকে যে বিষয়টি নিয়ে বক্তব্য দিবেন তা হলো টিচিং অ্যান্ড লার্নিং অনলাইন, নিউ চ্যালেঞ্জেস অ্যান্ড নিউ অপরচুনিটিস। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ, প্রফেসর রায়। Hello? Sir, can unmute your mic. Hello? Sir, Professor Dr. Engineer Vibhuti Roy, kindly unmute your mic. I guess we are having some technical problem, but আমরা একটু অপেক্ষা করছি। জার্মানি থেকে শুনতে পাচ্ছেন কি? এবার পাচ্ছি। জি, ফাইন, ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে খুব ইম্পর্টেন্ট টক, যেহেতু আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই প্যান্ডেমিক সিচুয়েশন। আমার প্রথম হাইপোথিসিস হচ্ছে যে বাংলাদেশের জন্য এটা বিগ চ্যালেঞ্জ এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটা বড় সম্ভাবনাও। কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের দেশের কনটেক্সটে আমাদের লেখাপড়াটা খুবই কনভেনশনাল, চক অ্যান্ড টক, টিচ সেন্টারেটেড, রিসাইটেশন অ্যান্ড মেমোরাইজিং। এই পদ্ধতিতে আমাদের এতদিন চলে আসছে এবং আমাদের ওয়ান অ্যান্ড অনলি লার্নিং অবজেক্টিভস হচ্ছে যে কি করে গ্রেড পাই, কি করে সার্টিফিকেশন পাই। খুব বোধহয় ক্রিটিক্যালি বললাম, কিন্তু বিষয়টা এখান থেকে খুব বেশি দূরেও নয়। এখন এই প্যান্ডেমিক এসে আমাদেরকে বাধ্য করেছে সব অবস্থাতে
আপনার অনলাইনে পড়ানোর মানে হচ্ছে বেসিক্যালি ভাবে যারা শিখছে তাদের উপরে দায়িত্বটা দিয়ে দেওয়া। আমরা যদি দেখি বেসিক্যালি কি করে একটি লার্নার শেখে, হাউ ডাজ এ লার্নার লার্ন, এবং আমাদের বুঝতে হবে এই ক্ষেত্রে এই লার্নার হচ্ছে ভিজুয়াল লার্নার, সেই স্ক্রিন থেকে শিখবে। লার্নিং অন স্ক্রিন, লার্নিং অন সাইট ইজ ডিফারেন্ট। লার্নার তার দরকার হয় র ডাটা, যেটা আমরা সাধারণত লেকচারের মাধ্যমে দিই, এবং আমি ইতিমধ্যে কয়েকটা জুমে কয়েকটা টিচিং লেসন্স দেখেছি দেশে, যেটা আমার জানাও ছিল, যে ডেলিভারিং ইনফরমেশন। ইনফরমেশন আজকের সারা পৃথিবীতে এত ইনফরমেশন অ্যাভেলেবেল, সে গুগল, উইকিপিডিয়া, ইউটিউব, যেখানেই যান পাগল হয়ে যাওয়ার মতো। ফলে শুধু ইনফরমেশন ছেড়ে দিলে কিন্তু পড়ানো হচ্ছে না, পড়তে পারছে না, লার্নাররা ক্যাপাবল হচ্ছে না। সো হোয়াট ইজ নিডেড ইট টু প্রসেস ইট কগনিটিভলি। তার কথার অর্থ হচ্ছে যে আমরা সবাই এই তথ্যটা পাচ্ছি, যেমন আমি কথা বলছি, আপনারা সবাই শুনছেন, এত সময় কথা বলছেন আমি শুনেছি। ফলে আমার মেন্টাল মডেলের সঙ্গে কানেকশন দিয়ে আমার একটি অপিনিয়ন ওখানে তৈরি হচ্ছে। সো লং এইটাকে আমি অ্যাপ্লাই না করতে পারছি, সেটার কোন রকমের ব্যবহারের পদ্ধতি না থাকছে, তত সময় পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারছি না, লার্নার বুঝতে পারছে না ওই ইনফরমেশনে তার কতটুকু কাজ হলো। সো গেটিং ইনফরমেশন টার্ন ইনটু নলেজ, সেখানে কিন্তু তাকে অ্যাপ্লাই করার ব্যবস্থা করে দিতে হচ্ছে। নজরুল সাহেব একটু আগে বললাম ট্যাক্সোনমির কথা বলেছেন, এবং এখানে এই যে কগনিটিভ ডাইমেনশনে গিয়ে আমরা দেখছি যে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাই, তারপরে হচ্ছে অ্যানালাইজ, ইভ্যালুয়েশন অ্যান্ড ক্রিয়েট। এখন আমাদের দেশের কনটেক্সটে আমরা কোন রকমের রিমেম্বার হলেই ঠিক আছে, কারণ আমাদের পদ্ধতিটা ঠিক এরকম। আর লার্নিং অন স্ক্রিন, যেখানে ভিজুয়াল লার্নার, তার কাছে কিছু স্লাইড আছে, সামনে স্লাইড আছে, তার জন্য আরো বেশি কঠিন। কারণ এখানে সব অবস্থাতেই লার্নারকে তার মেন্টাল মডেলের সঙ্গে যে অবজেক্টিভস থাকে তাকে কানেকশন দিতে হয়। ফলে এই আজকের অনলাইন টিচিং এর বড় ডাইডেক্টিক্যাল মেথডিক্যাল মিনস হতে পারে ফর ভিজুয়াল লার্নারদের জন্য, আপনাকে সব অবস্থাতে পিকচার, ইমেজেস, চার্ট অ্যান্ড গ্রাফিক্সের ব্যবহার এবং তার মূল্য কমপ্লিটলি অনলাইন টিচিং এর ক্ষেত্রে অন্যরকম। আমরা এখন দেখি বেসিক্যালি ভাবে এই যে 6টা ডাইমেনশনের কথা বললাম, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট অ্যান্ড ক্রিয়েট। কথা হচ্ছে সেখানেই বেসিক্যালি ভাবে আমরা ছেলেদেরকে পড়াচ্ছি কেন, আর তারাও বা পড়তে আসছে কেন? তারা পড়তে আসছে ক্যাপাবেল হওয়ার জন্য, টু ক্যাপাবেল ফিট ইনটু দ্য রিয়াল ওয়ার্কিং ওয়ার্ল্ড, যে প্রফেশনে যাক না কেন। তো সেখানে কিন্তু আজকের দিনে আমাদের যে কনভেনশনাল যে মেথডস আছে, আমরা ইনফরমেশনটাকে থ্রো করে দিলেই বুঝে ফেললাম যে আমার কাজটা হয়ে গেছে, সেটাতে কিন্তু হচ্ছে না। আমাদেরকে অ্যাপ্লাই ছেড়ে গিয়েও বিশ্লেষণমূলক যে শিক্ষা, যেমন ধরুন আমি যদি বলি 2 × 2 কত হয়, আমরা সবাই বলবো 4 হয়। যদি রিমেম্বার করা থাকে, তা নাহলে আমাকে ক্যালকুলেটর দেখতে হবে।
2 এর ক্ষেত্রে আছে, যদি বলি 7 9 কত, তাহলে চিন্তা করতে হবে। কিন্তু যদি বলি 6টা ডিফারেন্ট নাম্বার দিয়ে 4 তৈরি করতে হবে, এবং যেটাতে একটার সাথে আরেকটা রিপিট হবে না, তখন কিন্তু আমার রিমেম্বারে কুলাবে না। ফলে এই যে স্টেপটা, এই স্টেপটা যথাযথভাবে নেওয়ার সময় এসেছে এখন, যেটা স্বাভাবিকভাবে উন্নত দেশে, ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজে হয়ে থাকে। তার ফলে আমরা কিন্তু এখানে আজকে আমাদের হায়ার এডুকেশনে গিয়ে আমি বলবো ইট ইজ 20 to 30% more effective than our teachings than teaching on site. যেহেতু আমাদের লার্নার্স আর ভেরি মাচ ক্যাপাবল এবং দে ক্যান অ্যাপ্লাই, দে হ্যাভ ওয়ে টু অ্যাপ্লাই অ্যান্ড দে ক্যান অ্যানালাইজ ইট। এখন সব প্রশ্ন হচ্ছে যে তাহলে পড়াবো কি করে, পড়া হবে কি করে? বেসিক্যালি ভাবে পড়ানোর জন্য টিচিং অনলাইনের জন্য কি ইম্পর্টেন্ট? টিচিং অনলাইন ইজ ইম্পর্টেন্ট সাবজেক্ট। যেটা আগে বলেছি, ফিউ স্লাইড দিয়ে ওইটাকে ডিসকাস করে দিলে যে ইনফরমেশনটা আমি সরহামেশা পেতে পাচ্ছি সেটাতে হলো না। এখানে একটা শিক্ষককে, এটা শিক্ষকেরই দায়িত্ব লার্নিং অবজেক্টিভস ডিফাইন করা। যে সেশনই হোক, যে ভাবে আমি এই সেশনের কি টেক দিতে অবজেক্টিভে পৌঁছাবো, এবং এইটা লিখিতভাবে জানাই দেওয়ার পর যারা শিখতে আছে তাদের সঙ্গে ডিসকাশন যে লার্নিং অবজেক্টিভস তা ভালো বুঝেছে কিনা। সেকেন্ড স্টেপে আসছে কন্টেন্ট আইডেন্টিফিকেশন এবং লার্নিং রিসোর্সেস বের করা। কি করে শিখবো, কি শিখবো, এইটা কমপ্লিটলি লার্নার্সদের উপর ছেড়ে দেওয়া। এখানে হয়েছে অসুবিধা যে টিচার সেন্টার্ড লার্নিং এ গিয়ে আমরা সবই নিজেরা শিক্ষককে করে দিচ্ছি। আমি যদি বলি যে জাদুঘরের রচনা লিখো আর জাদুঘর দেখে আসছো তার অভিজ্ঞতা লিখো, দুইটা দুই রকমের অ্যাপ্রোচ। ফলে এই কন্টেন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড লার্নিং রিসোর্সেস কি করে করবে, কিভাবে করবে, ও তো সবই আছে ওর কাছে। বই আছে, ইউটিউব আছে, গুগল আছে, কলিগের সঙ্গে ডিসকাস করতে পারছে ইত্যাদি। এবং সেটা হওয়ার পর কি করে শিখবে, অ্যাডিকুয়েট সিলেকশন অফ অ্যাডিকুয়েট লার্নিং স্ট্র্যাটেজিস, যেটা এক্স্যাক্টলি আমি কি করে শিখবো এবং সেটাকে কি করে ইউজ করে আমার ওই লার্নিং অবজেক্টিভে পৌঁছাতে হবে, সেই বিষয়টাকে তাকে হিন্টস দিতে হবে টিচার। এবং সেটা বেসিক্যালি ভাবে লার্নার্স নিজে বুঝে যে আমার এখন এই বিষয়ের এই রেজাল্ট আমাকে বের করতে হবে, আমি কি করে ম্যানেজ করব। The fourth point is defining the time frame. আমাদের দেশে 45 মিনিটের ক্লাস হয়, জার্মানিতে আমরা 1.5 ঘন্টা একটানা ক্লাস নিই। ক্লাসে গিয়ে 10-15 মিনিটসের মতো আজকের সেশনের যে উদ্দেশ্য আছে সেটা বলা হয়। সেটা বলার পরে যারা পার্টিসিপেন্টস থাকে তাদেরকে বলা হয় তোমাদের 30 to 40 মিনিট সময় আছে, যার যার মতো করে জিনিসটাকে তোমরা এই লার্নিং অবজেক্টিভস, আজকের যে অবজেক্টিভস আছে সেটাকে সার্চ করে রেজাল্টে পৌঁছো। প্রফেসর রয় 2 মিনিটস, এবং তারপর রিমেইনিং আওয়ার্সটা তখন তাদের সঙ্গে আলোচনা করা হয়। তো এই ফোর্থ পয়েন্ট পড়ছিলাম, ডিফাইনিং টাইম ফ্রেম। এখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট, টাইমটা বেঁধে দেওয়া। ইভ্যালুয়েশন ভেরি ক্রিটিক্যাল, অনলাইন ইভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট। ওখানে টাস্কে আপনাকে ডিরেকশন নিতে হবে, মাল্টিপল চয়েস নিতে হবে। বেটার টু গো অন দ্য ডিসকাশন। লাস্ট পয়েন্ট
লাস্ট পয়েন্ট হচ্ছে যে বেসিক্যালি এর সুযোগটা হচ্ছে যে এই এডুকেশন সিস্টেমে টিচার সেন্টারেড টু লার্নার সেন্টারেড হবে আশা করি, এবং এই লার্নার্সরা কনসাসনেস হবে ডাইমেনশন এবং ইউজ অফ টেকনোলজি ইন ওয়ার্ক, কারণ যেখানে বড় রকম ইন্টিগ্রেট হয়েছে, অ্যান্ড হোপ দে উইল বি বিকামিং টু মাস্টার দেয়ার ওন টাস্ক। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রয়। I'm sure you have raised quite a bit of issues here, particularly আপনার যে স্টেটমেন্টটা সেটা বলা হয়েছে যে আপনি বলছেন there are 6 dimensions, which is quite interesting, of course, and information turning into knowledge. তো এই পরিপ্রেক্ষিতে আমি একটা এই অনেকদিন আগের একটা ইংরেজি গানের কথা মনে পড়লো। ওই গানটা আমরা যারা আমাদের মতো বয়সের লোকেরা অনেকেই শুনেছি, ভিডিও কিল্ড দি রেডিও স্টার, ভিডিও কিল্ড দি রেডিও স্টার। যখন ওই ভিডিওর জিনিসটা আসলো সারা দুনিয়ায়, তখন যারা রেডিওতে গান গেত তাদের আর কোনো সেরকম সুযোগ থাকলো না বা কমে গেল। ভিডিও দেখেই সব লোক মোটামুটি এন্টারটেনমেন্ট পেয়েছিল। তো সেদিক থেকে এখন আপনি যদি দেখেন প্রায়ই এখন দেখা যায় যে খুব বেশি লোক যে টেলিভিশন এখন দেখছে তা না, মেইনলি তারা সুইচ করেছে সোশ্যাল মিডিয়া অথবা এই পার্টিকুলারলি অনলাইন মিউজিক। তো যে জিনিসটা আসলে এক্ষেত্রে প্রযোজ্য আমি মনে করি যে ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, উই আর ইন দি ভার্জ অফ চেঞ্জ। এখন সেটা হয়তো প্যান্ডেমিকের জন্য আমরা অনলাইনে কথা বলছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের যে দিস ইজ নট এন্ড অফ দি ডে। ইনফ্যাক্ট আমাদের কথা হলো যে ফেস টু ফেস যে টিচিংটা, এটা যে কতটুকু প্রয়োজন সেটা যখন থাকবে না তখন বোঝা যাবে। ফার্স্ট থিং আমি যেটা বলছি, আমরা হয়তো সেটা নিয়ে আলাপ করিনি এখানে, কিন্তু এটা করা উচিত। একটা ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা লাইব্রেরি থাকে, ওখানে প্রচুর বই পুস্তক থাকে। হিস্ট্রি ম্যাটার্স, আমরা একটা কথা বলি, হিস্ট্রি ম্যাটার্স। ইতিহাসকে জানতে হলে লাইব্রেরিতে যেতে হবে। তো এখন অনেকেই বলে যে হয়তো অনলাইন পাবলিকেশনস in fact killed the print publications. Print newspapers has been almost disappearing because of online news platforms. But the thing is, having said that, what I am trying to say is, of course, 3 of our distinguished professors, speakers today was telling us very interesting issues about online teaching. But only one thing I would like to add, perhaps, that we must not forget the social interaction. We must not forget
the library facilities at the campus. ওখানে যে তো ছেলে মেয়েরাও তো মেলামেশা করে, সেই জিনিসটা যাতে আমরা হারিয়ে না যাই। তবে একটা জিনিস আমি যেটা বললাম যে ডিস্টেন্স এডুকেশন অনেক দিন আগের থেকেই আছে, কিন্তু এর মধ্যেও তাদেরকে একটা সুযোগ দেওয়া হতো ক্যাম্পাসে আসার। সেই ধরনের একটা পরিবেশ যদি সৃষ্টি করা যায়, তাইলে হয়তো যে হিউম্যান ইন্টারাকশনের কথা যে প্রফেসর নজরুল ইসলাম বলছিলেন, সেটা আমরা রক্ষা করতে পারবো। তো শেষ করার আগে আমরা কিছু প্রশ্ন বা কোশ্চেন আনসার করার একটা ফ্যাসিলিটি দেব। তো ভাবছি যে এখন নাদিয়া, কি আমাদের কোশ্চেন আনসার হবে তো কিউএনএ? জি স্যার, অবশ্যই আমি কিছু কমেন্টস পড়বো। তার আগে আমি একটু বলতে যাচ্ছি যে এই সম্পূর্ণ অনুষ্ঠানে কিছু চুম্বক অংশ আছে, যেমন আমরা আজকে স্যারদের বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম কিছু জিনিস। যেমন আমি যখন আমার ব্যক্তিগত ভাবে আমার স্নাতকোত্তর পড়াশোনা করছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর, তখন আমরা এই জিনিসগুলো আসলে অনেকটাই পড়াশোনা করেছি, যেমন ভিজুয়াল লার্নিং, দেন ই লার্নিং, দেন ব্লুমস ট্যাক্সোনমি। স্যার আপনারা হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমির 6টা যে ডাইমেনশন, সেটার সাথে অনেক কিছু এখানে আজকে রিলেট করেছেন, এবং লার্নিং যে অবজেক্টিভস এবং লার্নার নিডস এর সাথে কিভাবে লার্নিং অবজেক্টিভ গুলোকে একসাথে মার্জ করে আমরা হচ্ছে লার্নার নিডস গুলো অ্যাচিভ করতে পারি, সেটা সম্পর্কে আমরা আজকে অনেক কিছু জানলাম। তো আমি সরাসরি চলে যাচ্ছি কমেন্টসে, এবং কমেন্টসে আমি দেখতে পাচ্ছি অনেকেই অনেক কমেন্টস করেছেন। তাদের নামগুলো আমি একবার পড়ে যাচ্ছি। কামরুল হাসান, কানিস ফাতেমা, মাহিলি আহমেদ এলা, মুসলিম মিয়া, সাইয়েদা সাজি আফরোজ, সেলিম হোসেন, কামরুজ্জামান, জাহিদুল ইসলাম ভুইয়া, তামান্না আব্দুল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। আমি একটা কমেন্ট করছি কামরুল হাসানের। This is ICT-based teaching learning arrangements. This live streaming is an excellent example of reality that is now going on over Facebook. This is the reality at this moment. We can get both content and categorical knowledge from ICT-based learning platforms. Thank you, sir. Professor Dr. Nozrul Islam from Canada University. Kanis Fatima wrote, I agree with you, sir. Though online education is a new platform of learning for both students and teachers, face-to-face interaction through video call is very important for a successful class. Mahili Ahmed Ella wrote, Professor Dr. Nazrul Islam, sir, many thanks for pointing out the challenges and effective ways to solve the problem. Sadia Afroz commented, thank you, Professor Dr. Nozrul Islam, for addressing such issues and introducing new topic, for example, Bloom's taxonomy, evaluating, analyzing, and applying. Selim Hussain commented, my heartiest thanks to University of Skill Enrichment and Technology for arranging such a very much needed program. You said the first skill-based university of Bangladesh focuses on skill. Then I'm reading out Tamanna Abdullah's comment. Thank you so much, Professor Dr. Engineer Bibhuti Roy, sir, for such valuable speech. I have a question. If the students have the access to watch and listen the recorded video of the lecture taken online later, it's quite probable that students will show reluctance to attend the class. However, it is undeniable that such access is going to be very beneficial. Does it make attendance less important in case of online classes? Isn't it going to demotivate teachers to take online classes? How can this be solved? Sir, would you like to answer this question? কাকে বলছো? Sir, Professor Dr. Engineer Bibhuti Roy, Tamanna Abdullah asked him a question. Yeah. That Dr. Roy, that such access is going to be very beneficial. Does it make attendance less important in class of online classes? Isn't it going to demotivate teachers to take online classes? This is a technical problem. It's like... Sir, if you like to answer this question, then kindly go ahead.
Professor Roy, can you hear us? Hello? Okay, carry on. শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না? Sir, I think you Can you hear me? শুনতে পাচ্ছেন আমাকে? Yeah, sir. Breaking, okay. Can you please? আমার কাছে ছিল। আপনাকে খুব ভালো শুনতে পাচ্ছি না। Please write down the question, please. Okay. I'm highlighting again. Last sentence, last couple of sentences. Does it make attendance less? শুনতে পাচ্ছি। যদি আমার প্রশ্ন হয় তাহলে প্লিজ একটু লিখে দিন। একটু লিখুন। Sir, it's on the screen. Kindly check out the screen. You can see the question in there. So, does it make attendance less important in class or of online classes? It's not going to demotivate teacher to take online classes. What do you think about this? Sir, I guess we're having technical issues. So, sir, Dr. Mosam sir, would you like to answer this question? Well, আসছে মনে দেখো। আমি যদি বুঝি থাকি, এটা যদি মিস কানিস ফাতেমা প্রশ্ন করেছেন যে ইন্টারনেশন থ্রু ভিডিও কল, আমার মনে হয় ইম্পর্টেন্ট হচ্ছে যে কয় মিনিট ধরুন 45 মিনিটস, সব অবস্থাতে অনলাইন টিচিং এ গিয়ে তার উপরে রিলাই করতে হবে, সেটা হচ্ছে টাস্কের উপরে। রিসার্চকে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যারেঞ্জ করতে হবে, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। উদ্দেশ্য হচ্ছে হাউ it is the students at the center of point of learning. আমার ছাত্রছাত্রীকে আমার পড়ানো জানতে হয়, তাহলে আমাকে অনেক কিছুই টাস্কটাকে ছাত্রছাত্রীদের উপরে দিয়ে দিতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি যদি সামনাসামনি হয় খুবই ভালো, পরে সোশ্যাল ইন্টারাকশন নেসেসারি, কিন্তু আজকালকার দিনে প্যান্ডেমিক সিচুয়েশন এবং আফটার বিয়ন্ড দ্যাট, যেখানে টেকনোলজি ডোমিনেট করছে সবকিছু, ইন ওয়ার্কিং ফ্যাক্টরিজ, ইন রিয়ালিটিস, সেখানে গিয়ে আমাদেরকে টেকনোলজিকে মোস্ট পসিবল ব্যবহার শিখতে হবে। সব অবস্থাতেই কথা ছিল এই ভিডিও কল হাউ ফান, ডেফিনেটলি খুব ভালো, যদি না সব অবস্থাতেই স্যার আমরা মানে বুঝতে পেরেছি সব অবস্থাতেই আপনি অনলাইন ক্লাসকে বা অ্যাটেন্ডেন্সকে আসলে অনেক গুরুত্ব দিচ্ছেন। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান বক্তব্যের জন্য। স্যার ওভার টু ইউ। থ্যাংক ইউ। আমাদের কিন্তু আজকের অপশন আছে শুধু অনলাইন ক্লাস। যদি সামনে বসে ক্লাস নেওয়া যেত তাতে বলার কিছু নেই, কারণ মানুষ আমরা সামাজিক জীব, হেঁটে যেতে হয়, আশা করা হয় কাউকে যায় না, কিন্তু লোকজন আসুক। এই যে সাইকোলজিক্যাল ফ্যাক্ট আমাদের খুব ইম্পর্টেন্ট। আজকাল অনলাইন ক্লাসে যেখানে একেবারে প্রয়োজন সামনাসামনি হওয়া যাচ্ছে না, বেসিক্যালি আপনার ক্লাস সামনাসামনি ক্লাসের কোনো আমি বলবো, কারণ টেকনোলজি শেখা যায় না, ফ্রেম করে শেখা যায় না, শিখতে নেওয়ার মধ্যে শেখা হয়। এটা আমাদের সব অবস্থাতে ধরে নিতে হবে। তা সত্ত্বেও যেখানে যতটুকু প্রয়োজন এবং খুব ভালোভাবে টেকনোলজিকে ইউজ করে হবে, যেহেতু যেটা বললাম যে টেকনোলজি আমাদের
প্রফেশনাল ওয়ার্কে ডোমিন করছে এবং এটা দিনে দিনে আরো বেড়ে যাবে। আমাদেরকে মনে করতে হবে টেকনোলজির দিকে সাহায্য প্রফেসর রয়, তাহলে আমরা লার্নার্স ক্যাপাবিলিটি বেড়ে যাবে। থ্যাংক ইউ। প্রফেসর থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমাদের সাথে কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি একটুখানি অ্যাড করতে চাচ্ছি। আই থিঙ্ক ফর টেকনিক্যাল রিজন প্রফেসর বিভূতি রায়কে ভালো মতো বোঝা যায় না। আমি যেটুকু বুঝেছি সেটা হলো, এবং আমি যেটা মনে করি সেটা হলো যে আমরা ক্লাস যেটা নিলাম, ভিডিও করলাম, এইটা তাদের জন্য সাপোর্টিভ পরবর্তীতে থাকলো, কিন্তু অ্যাটেন্ডেন্স তো তাদেরকে এনশিওর করতে হবে, অ্যাটেন্ডেন্স ক্লাসে আসতে হবে, তা না হলে তাকে আমরা তার সাথে ইন্টারাক্ট করব কি করে, তাই না? সুতরাং ক্লাসে, অনলাইনে ক্লাসে আসবে, আর ভিডিও যেটা থাকলো সেটা হলো তার কাছে অ্যাভেলেবল হলো, পরবর্তীতে কোনো একটা জায়গায় কনফিউশন থাকলে সে এটা দেখে নিতে পারে। শুধু ভিডিওর উপরে রিলাই করলে তো কোর্সেরা বলেন, ইউটিউব বলেন, এই খান একাডেমি বলেন, প্রচুর ম্যাটেরিয়াল, যেটা প্রফেসর বিভূতি রয় বললেন যে আসলে ওশান অফ দ্য ইনফরমেশন এখন তো ইন্টারনেট। সুতরাং আমি শুধু ওইটার উপর দিলে তো হবে না, তার সাথে ডিসকাশন এবং এটা ইন্টারাকশন থাকতে হবে। যে কোশ্চেনটা তামান্না আব্দুল্লাহ করেছে, আমি মনে করি যে অ্যাটেন্ডেন্স কিন্তু তার থাকতে হবে এবং টিচারকে সেটাও এনশিওর করতে হবে যে ক্লাসে সে অ্যাটেন্ড করছে, এবং তখন টিচারও কি করবে, তাকে ক্লাসের মধ্যে আমরা নর্মাল ক্লাসে যেমন আমরা কথা বলি সে ধরনের তাদের সাথে ইন্টারাকশন হবে। আমি যেটা আমার নিজেরও বক্তব্য এবং আমার মনে হয় বিভূতি রায় একই ভাবেই বলছিলেন, কিন্তু টেকনোলজির কারণে আমি ঠিক বুঝতে পারিনি। ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ। আমি আবার কমেন্টস গুলোতে চলে যাচ্ছি। জিনাত আলফাস পিঙ্কি লিখেছেন, দিস ইজ হাই টাইম উই শুড গো ফর অ্যাক্টিভ লার্নিং। উই শুড ব্রেক দ্য স্টেরিওটাইপ অফ ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম। Education should be active, interesting and effective. The purpose of education should be for making capable person, not for making certificates only. Thank you, Ms. Zinat. এরপরে আমি যাচ্ছি, আমাদের মেবি কমেন্টস মোটামুটি এখানেই শেষ। এন্ড সেলিম স্যার লিখেছেন সর্বশেষ, ইটস ভেরি হ্যাপি ফর আস টু সি অনারেবল প্রফেসর স্যার ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যার, Chairman BOT USAID. I agree to you on the points face-to-face teaching, which gives social interaction and the importance of going library. The words history matters to really crucial. Thank you, sir. আমাদের দর্শকদের অত্যন্ত ধন্যবাদ। আর কোনো কোয়েশ্চেন আমরা আপাতত পাচ্ছি না। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। স্যার, আপনি যদি কনক্লুশনটা টানতেন। আমি একটুখানি অ্যাড করতে চাচ্ছিলাম, যদি ইউ হ্যাভ দ্য টাইম। ওই জিনাত আলফা যেটা বলেছে খুব ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট তুলে ধরেছেন। এটার সাথে সাথে আমি যেটা একটু বলতে চাই, এবং বিভূতি রয় বলেছেন, সেটা হলো এই 6 ডাইমেনশন যেটা হলো সেটা হলো ব্লুমস টেকনোলজি। আর লার্নিং আউটকাম যেটা আসছে, যেমন ইঞ্জিনিয়ারিং এডুকেশনের জন্য লার্নিং আউটকাম ডিফাইন করা হয়েছে 12টা লার্নিং আউটকাম, সেটা হলো প্রোগ্রামের জন্য। প্রত্যেকটা কোর্সের জন্য লার্নিং আউটকাম, সেটা হলো আউটকাম বেসড এডুকেশনের এই এক্সপানশন গুলো এসছে, আমরা এগুলো হ্যান্ডেল করছি এখন। সুতরাং এইটার থেকে অবশ্যই আমরা কিছু এভালুয়েট করবো, পারবো, যে সেটা হলো এভালুয়েট করতে হবে। তা purpose of education should be making capable person for making certificate, not for making, this is true. ওই যে লার্নিং আউটকাম গুলো বা প্রোগ্রাম আউটকাম গুলো হচ্ছে, ওখানে ডেফিনেটলি শুধু মেমোরাইজেশন না, ইনফরমেশন যেটুকু আছে তার সাথে কমিউনিকেশন, তার সাথে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এভালুয়েশনের মধ্যে ওই ব্লুমস টেকনোলজি দিয়ে আমরা কোশ্চেন গুলো করে ওই 12 যে সমস্ত প্রোগ্রাম আউটকাম আছে ওইটাকে আমরা জাজ করার চেষ্টা করছি। এখন কিন্তু এডুকেশন ওইদিকে চলে এসছে, এবং আমাদের ইউজিসিও নোটিশ জারি করেছে আউটকাম বেসড এডুকেশনের জন্য। সুতরাং ওইখানে আমাদেরও যেতে হবে। আমার বিশ্বাস যে আমরা যদি ওই প্র্যাকটিস গুলো করি তাহলে ডেফিনেটলি আউটকাম বেসড এডুকেশন দিয়ে আমরা ওইগুলো পাবো, যেটা প্রফেসর বিভূতি রয় বারবারই বলেছেন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সেই আউটকাম গুলো এবং অবজেক্টিভ গুলো থাকতে হবে। এবং আমাদের ইঞ্জিনিয়ারিং এডুকেশন যেটা, আমরা টেকনিক্যাল এডুকেশন যেটা হ্যান্ডস অন এর দিকে বেশি করে যেতে হবে। আমাদের ইউসেটের যে পারপাসটা, সেই জায়গাটাই কিন্তু অবশ্যই হ্যান্ডস অন, এবং সেখানে এইটা যেমন এখন নতুন যেমন ক্যাপস্টোন প্রজেক্ট বলে 1 ইয়ার প্রজেক্ট আসছে, ছোট ছোট প্রজেক্ট আসছে, যে জিনিসগুলো আমাদের ইউসেটের এইখানটায় কিন্তু আসলে মানে প্রচুর ইনকর্পোরেট করতে হবে হ্যান্ডস অন।
দরকার হলে এই এর সাথে আসলে ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচমেন্ট করে এই জিনিসগুলোকে লিঙ্ক করতে হয়। মানে এখন আর শুধু ওই নলেজ আর কি বলে শুধু একটু মেমোরাইজেশন আর আগের এডুকেশন দিয়ে আসলে পৃথিবী চলছে না, আমাদের দেশও চলবে না। এই জায়গা থেকে আমাদের প্যারাডিম শিফটিং শুরু হচ্ছে, যেটাতে আমরা অবশ্যই ভালো কন্ট্রিবিউট করতে পারবো আশা করি। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নাদিরা, আমি একটু প্রফেসর নজরুল ইসলাম সাথে একটু প্রশ্ন করতে চাই। অবশ্যই, ক্যারি অন। জি স্যার, আমার প্রশ্নটা হলো যে ইভ্যালুয়েশন ইজ অফকোর্স আপনি যেটা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট in the area of learning. তো ইভ্যালুয়েশনের জন্য আমরা যেভাবে ফেস টু ফেসে করে থাকি, তো তা আর করা হচ্ছে না তো ইয়েতে অনলাইনে। কিন্তু আপনি কি মনে করেন যে কোনো একটা সময়ে অল্প সময়ের জন্য হলেও অনলাইন স্টুডেন্টদেরকে ক্যাম্পাসে নিয়ে এসে ইভ্যালুয়েশন করা সম্ভব কিনা? থ্যাংক ইউ স্যার, দ্যাটস এ গুড কোশ্চেন এন্ড গ্রেট কোশ্চেন। কারণ আমি শুধুমাত্র ওইটা বলতে চাই নাই যে অ্যাসেসমেন্টই যে শুধু সমস্যা হচ্ছে তা না। আমাদের মনে হয় একটা বিশ্বাসের একটা ব্যাপারও আছে, পুরো সোসাইটিতে অ্যাকসেপ্টেন্সের একটা প্রশ্নও আছে যে অনলাইনে আমরা যে ইভ্যালুয়েশন করছি whether it is acceptable to the students, to the guardians, to the stakeholders, to the employers, that is also a question. সুতরাং আমরা হয়তো পার্টলি তাদেরকে যদি এই অবস্থা চলে ভবিষ্যতে অল্প 2টা বা 3টা 2 সপ্তাহের জন্য আনা যেতে পারে, that is a good idea and great idea for especially for our country. But still question remains whether it will be accepted by those stakeholders or not. তবে যেহেতু ক্রাইসিস, আমরা ক্রাইসিসের বাইরে না, ক্রাইসিসের মধ্যে আমরা লেখাপড়া বন্ধ করে রাখতে পারবো না। সেই কারণে হয়তো ইন কোর্স অফ টাইম হয়তো এর অ্যাকসেপ্টেন্স বাড়বে। তবে তা নির্ভর করছে যে আমরা এখন ইভ্যালুয়েশনটা কিভাবে করছি, সেটা ছাত্ররা জানবে কিভাবে আমি ইভ্যালুয়েশন করছি। যেটা সবাই বলছেন, আমিও শুরু করেছিলাম যে ব্লুমস ট্যাক্সোনমি যদি আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, যেমন এখন যদি আমি রিমেম্বারিং কোশ্চেন করি এই অনলাইন টিচিং লার্নিং প্রসেসে, এটার তো কোনো মানে হয় না, এটা তো সে দেখে লিখে দেবে। সুতরাং এখন তো আমাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতে হবে, আমার এখন আন্ডারস্ট্যান্ডিং টাইপ কোশ্চেন করতে হবে, আমার অ্যানালাইজিং টাইপ কোশ্চেন করতে হবে, অ্যাপ্লাইং টাইপ কোশ্চেন করতে হবে, ইভালুয়েশন টাইপ কোশ্চেন আমাকে করতে হবে। তো সেই দিকটা যদি আমরা ওইভাবে যদি ছাত্রদেরকে অনলাইনে পড়ানোর সময়, টিচিং এর সময় যদি আমরা ওইভাবে যদি ফোকাসটা করি যে অ্যানালাইজিং টাইপ টিচিং, যার ফলে তার অ্যানালিটিক্যাল এবিলিটি ডেভেলপ করবে, অথবা ধরেন তার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে, ইভালুয়েশন করার ক্যাপাবিলিটি ডেভেলপ করবে, আমরা টিচিং এর মধ্যে যদি এই সেগমেন্টটাকে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো ওইভাবে কোশ্চেন করলে ছাত্ররা আনসার দিতে পারবে এবং সেটা অ্যাকসেপ্টেবল হবে। এবং আপনি যেটা বলছেন এটা সবার জন্য আমার মনে হয় এটা সম্ভব। হয়তো 1-1.5 বছর পর যখন এটা ওভার হয়ে যাবে তখনও অনলাইন থাকবে, এটা থেকে আমরা আসলে বের হয়ে যেতে পারবো না। হয়তো ফুললি অনলাইন না থাকলে হাইব্রিড সিস্টেম হবে, যেটা ইউএসএ তে চলছে, আপনি জানেন স্যার, অস্ট্রেলিয়াতে আছে। তো হাইব্রিড সিস্টেম হিসেবে হয়তো কিছু ক্লাস অন ক্যাম্পাস, কিছু অফ ক্যাম্পাস, এভাবে হতে পারে স্যার। ইউ আর রাইট স্যার, আই এগ্রি উইথ ইউ। সেকেন্ড পয়েন্টটা আমি আরেকটু যদি বলি, অস্ট্রেলিয়াতে আবার এই এখনকার প্যান্ডেমিকের সময়ে একটা পলিসি চেঞ্জ এডুকেশনে, ইউনিভার্সিটি বা হায়ার এডুকেশনে একটা পলিসি চেঞ্জ করার কথা মানে ওরা ভাবছে। সেটা হলো যে আমরা তো জানি যে সোশ্যাল সায়েন্স আর হিউম্যানিটিজ এইসব কোর্সে বা সাবজেক্টগুলাতে যদি ফুল ফি পেই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলা যা করে, ওনারা সাধারণত এইসব সাবজেক্টে একটু ফিজ কম নেয়, বা যেহেতু ওইসব সাবজেক্টে সাধারণত খুব গুড স্টুডেন্টরা নাও পড়তে পারে,
এটা এক্সেপশনাল হইতে পারে। অন দ্য আদার হ্যান্ড আপনারা যদি দেখেন মেডিকেল সায়েন্স বা হেলথ, ইঞ্জিনিয়ারিং, সিএসই, ট্রিপলি, এইসব সাবজেক্টগুলো খুব ডিমান্ড, এবং এতে করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কি করে, তারা ওইসব সাবজেক্টে হয়তো ফিজের পরিমাণটা একটু বাড়িয়ে দেয়। কিন্তু অস্ট্রেলিয়ান পলিসি মেকাররা এখন এডুকেশন দি পলিটিক্যাল side was trying to reverse the situation. How? তারা ভাবছে যে হেলথ, সিএসসি বা টেকনোলজি ওরিয়েন্টেড কোর্সগুলোকে দাম কমিয়ে নিয়ে আসতে হবে, আর আর্টস, হিউম্যানিটিজ, হিস্ট্রি or some social science, even business, ওদের ফিজ বাড়াতে হবে। So this is a quite different, or what I would say is going to be a major change, or is going to bring major disruptions perhaps. People already have started to talk about them. তো এখন এই পরিস্থিতিতে দুটা জিনিস আসছে, একটা হচ্ছে অনলাইন, আর একটা হচ্ছে ফেস টু ফেস কোর্সের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল সর্ট অফ চেঞ্জ আসছে। তো এই নিয়ে আরো ডিবেট হবে আশা করি ভবিষ্যতে। এটা জাস্ট বিগিনিং। যেমন অস্ট্রেলিয়াতে আমরা যখন 20 বছর 30 বছর আগে দেখেছি যে ইউনিভার্সিটিগুলোতে কোনো সময় ফিস ছিল না, ফ্রি এডুকেশন, ফ্রি হেলথ। আর এখন তো ফিজ আসছে, বাট ইন ডিফারেন্ট, ওইটা আবার ইটস এ ভেরি কমপ্লেক্স থিং, যে কিভাবে অস্ট্রেলিয়ান স্টুডেন্টদের থেকে পাবলিক ইউনিভার্সিটিগুলা ফিজ নেয়, সেটা হয়তো আরেকদিন আমরা কথা বলবো সেটা নিয়ে। কিন্তু আমি যেটা ভাবছি যে at the end of the day ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, সেই ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করলে, সেই ইনফ্রাস্ট্রাকচারকে যদি ব্যবহার করতে হয় আমাদের, তাহলে আমার মনে হয় যে কিছুটা অপরচুনিটি স্টুডেন্টদেরকে দিতেই হবে ক্যাম্পাস ভিজিটের। এই বলে আমি শেষ করছি আমাদের এই অংশটা। আর শেষ করার আগে অবশ্যই নাদিয়া বলছিল যে স্যার আপনি কিছু বলেন। তো বলার তো একটাই, যে ইউসেট, ইউনিভার্সিটি অফ স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি, একটা নতুন বিশ্ববিদ্যালয় আপনারা জানেন, এবং আমরা আরম্ভ করেছিলাম মার্চের 8 তারিখে, লাস্ট 8th of March, কিন্তু 24th বা 25th করোনা ভাইরাস চলে আসলো দেশে, এবং ছুটিতে চলে গেল সবাই। তো তারপরে তো এই অবস্থা। এখন অবভিয়াসলি আমাদের যে একটা সুযোগ ছিল ভালোভাবে আরম্ভ করে, বা একটা সুন্দর বিগিনিং, সেটা আমরা পারিনি, অবশ্যই পারিনি। তো এখনো ডোন্ট নো যে কোভিডে আলটিমেটলি some people are telling that it would go for a decade or so, আবার কেউ কেউ বলছে না ভ্যাকসিন আসলেই চলে মানে সব শেষ হয়ে যাবে। হোয়াটএভার ইট ইজ, আমাদের ইউসেটের যে এইমস এন্ড অবজেক্টিভ, সেটা হলো ultimately at the end of the day we want to be a university for 21st century.
what were the demand from the students, demand from the parents. We would like to make it, and so that we can survive the changes which are going to be brought by the different environment, like climate change, different even pandemic, frequent pandemic, perhaps many people are saying now. তো এদিক থেকে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে যে আমরা বলছি we are going to be a university for 21st century, and we are going to deliver the facilities to the students which is needed in the 21st century. Thank you very much. আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে particularly আমি প্রফেসর আব্দুল মুতালিব, প্রফেসর নজরুল ইসলাম and প্রফেসর ইঞ্জিনিয়ার বিভূতি রায় এবং নাদিয়া সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে শুনছেন বা অনুষ্ঠানে উপস্থিত যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে অনুরোধ ইউসেটকে আপনারা আরো বেশি অন্যান্য পরিবেশে বা অন্যান্য ইউনিভার্সিটির সাথে পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আমাদের সাথেই থাকবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউসেট এর অফিসিয়াল পেজে অবশ্যই চোখ রাখবেন, এরকম আরো অনেক নিত্য নতুন আয়োজন আমাদের থাকবে সামনে অবশ্যই আপনাদের জন্য। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। Thank you everybody. Thank you.